আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর হেলমজ দ্বৈত কুণ্ডলী। তো দেখো আগের দিন আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেখান থেকে শুরু করব। কোন একটা বৃত্তাকার এন পাকের কুণ্ডলীর কেন্দ্র থেকে x দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করেছিলাম এবং অভিমুখ। তো সেটা কেমন ছিল? এর ভেতর দিয়ে আমরা যদি ধরি এটা একটা a ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী, এর ভেতর দিয়ে I পরিমাণ প্রবাহ যাচ্ছে, তার কেন্দ্র থেকে x দূরত্বে কোন একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হয়েছিল কোন দিকে? এদিকে। আমরা কি জানি জিনিসটা এইভাবে যাচ্ছে, কারেন্টটা যেহেতু এদিকে ঘুরছে তাই এই সাইডে। এখানে যদি আমরা P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা লিখি, বি এর রাশিমালা ছিল কত? মিউ0 Ni স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি, মানে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন? এই সাইড দিয়ে গেছে, বড় রেখাগুলো এই দিক দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো এইভাবে। তো এটাকে আমরা গ্রাফিক্যালি যদি দেখি, এবং সেটা দেখেছি কেন্দ্রে কত হয়, যদি সেন্টার ও বলি, এটা ছিল একটা পি তে, ও বিন্দুতে কত ছিল? মিউ0 Ni বাই 2a, এটাই ম্যাক্সিমাম, কেন্দ্রে ম্যাক্সিমাম, এবং তারপর x যত বৃদ্ধি পাবে তত চেঞ্জ হয়, এটা ম্যাক্সিমাম। তো ঠিক সেটা দু সাইডে এইভাবে ফল করবে, সিমেট্রি। সিমেট্রি হবে ছবিটা। তো দেখা যায় এখানে দুটো বিন্দু যদি আমরা কল্পনা করি, এ আর বি, মোটামুটি এটা কোন একটা কোঅর্ডিনেট দেখবো, সেটা x আসবে a/2। এই অবস্থানে এটা কিন্তু প্রায় স্ট্রেট লাইন হয়ে গেছে, এটাও তাই, এটাই তাই। তার মানে এখানে এই রিজিয়নটায় দূরত্বের সাথে x এর পরিবর্তন dB dx টা কনস্ট্যান্ট। এই পয়েন্টে স্লোপ dB dx টা কনস্ট্যান্ট, এবং দেখা যাবে সেই দূরত্বের মানটা x আসবে a/2, মানে এটাও a/2 আর এই দিকটা হচ্ছে x -a/2। তো এই নীতিকে কাজে লাগিয়ে আমরা হেলমজ দ্বৈত কুণ্ডলী বা হেলমজ ডবল কয়েলটা তৈরি করব। তার আগে আমরা এই জায়গাটা একটু দেখে নিই ক্যালকুলেশন। ছবিটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই বিটাকে, এটা জাস্ট বি বললাম, তাহলে dB dx টাকে ক্যালকুলেট করব। dB dx যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা কত হবে? 0 হবে। সেখান থেকে x এর মানটা আমরা বার করব। তো dB dx যদি করি তাহলে এটা কত আসছে? মিউ0 Ni স্কয়ার বাই 2 টা তো কনস্ট্যান্ট, তাহলে এটা কত আসছে? -2 ইনটু a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা চলে যাচ্ছে মাথায়, টু দি পাওয়ার -2, তাহলে -3 ইনটু ভিতরটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে 2x, তাহলে আমাদের এটা চলে এলো মিউ0 Ni স্কয়ার মাইনাস 2 কেটে গেছে, তাহলে 2 থাকলে এখানে নিচে 2 থাকছে না, তাহলে এটা আসছে হচ্ছে আমাদের x বাই, সরি এটা তো 3/2 ছিল, 3/2 হলে এটা কত হবে? 3/2 হবে, সরি ক্যালকুলেশনটা ভুল করেছি, 3/2, আর 3/2 সঙ্গে তার মানে হচ্ছে 3/2 বিয়োগ 1 মানে হচ্ছে 5/2।
তাহলে এখানে আমাদের 2টা কেটে গিয়ে থাকলো 3 শুধু, 2 2 কাটছে, তাহলে 3 এর 2টা থেকে গেছে, তাহলে 3 এর 2টা আমি বাইরে লিখে দিচ্ছি। ওকে, তাহলে x বাই x টু দি পাওয়ার মাইনাস 5 এর 2, জিনিসটাকে এভাবেও লেখা যেতে পারে মাল্টিপ্লিকেশন ফর্মে। তাহলে এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার এখান থেকে যদি এটাকে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করি, ক্লাস থাকবে না, তাহলে d2b dx ক্যালকুলেট করি, তাহলে এটা আসছে -3/2 μ0 ni স্কয়ার স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 5 এর 2 প্লাস x ইনটু माइनस 5 এর 2 স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 7 এর 2 ইনটু 2x। ওকে, তাহলে এটা হলো। তো এবার দেখো, দেখা যাচ্ছে ঠিকঠাক ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে রাশিমালাটা চলে এলো, এখান থেকে আমরা যদি, তাহলে যেহেতু dvdx টা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কত হবে ওই বিন্দুতে, a বা b বিন্দুতে কত হবে 0, তাহলে এটা 0। যেহেতু dvdx টা ওখানে স্ট্রেট লাইন, ওই জায়গাটা স্লোপটা কনস্ট্যান্ট, তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা 0। তার মানে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখো কমন যেটা যাচ্ছে একটু সরিয়ে নিই, এই জায়গাটা পুরোটা কনস্ট্যান্ট, দেখো a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 5 এর 2টা কমন নিলাম, 1 minus 5 x square 1 minus 5x square থাকলো। আর এখানে কত থাকছে দেখো, এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে থাকছে -1, থাকছে, তাহলে বাই x square plus a square plus 2 0। ওকে, তাহলে এখান থেকে এটা হলো, তাহলে এটা 0 নয়, এই পোর্শনটা যদি 0 হয় তাহলে আমি ছবিটা এখানটা একটু মুছে দিই, এখানটা ক্যালকুলেশনটা করি বাকিটা। তাহলে অতএব 5x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1, অতএব 5x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 4x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, অতএব x ইকুয়ালস টু চলে এলো প্লাস মাইনাস a/2। এটাই বলেছিলাম, প্লাস a/2 আর মাইনাস a/2 এই দুটো অবস্থানে x এর মানে এই দুটো যোগ হলে দেখো এই স্থানাঙ্কগুলো কত a/2। তো কোন একটা বৃত্তাকার কুণ্ডলীর যা ব্যাসার্ধ হবে তার কেন্দ্র থেকে তার ঠিক অর্ধেক দূরত্বে চুম্বক ক্ষেত্রের মানটা মানে স্লোপটা dvdx টা হবে কনস্ট্যান্ট। এই নীতিকে কাজে লাগিয়ে আমরা হেলমহোল্টজ ডবল কয়েল তৈরি করি। এই ক্যালকুলেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, একটু কঠিন তোমাদের কাছে লাগতে পারে, কিংবা ডেরিভেটিভ তোমরা জানলে খুব সহজেই করে ফেলতে পারবে। ওকে, তো দ্বৈত কুণ্ডলীতে এবার চলে যাই, মুছে দিলাম এটা, ক্যালকুলেশনটা দেখে নাও ঠিক করে। তাহলে কি করলাম, b তার ডেরিভেটিভ করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পেলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে 0 করলাম, কিসের জন্য, যে কোন পয়েন্টে dvdx টা কনস্ট্যান্ট হচ্ছে সেটা দেখার জন্য। তাহলে x এর ভ্যালুটা কত চলে এলো, প্লাস a/2 মাইনাস a/2। ওকে, ধীরে সুস্থে ঠিক করে পড়বে, পেরে যাবে। তো হেলমহোল্টজ দ্বৈত কুণ্ডলীটা কেমন, দুটো সমাক্ষীয় কুণ্ডলী, এটা হবে দুটোতে একই দিকে কারেন্ট যাচ্ছে, আর এই দূরত্বটা দুটোর কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্ব হয়ে, তাহলে এই মিডিল পয়েন্ট যেটা হবে, মিডিল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেট করবো কত হয়, এটাই হচ্ছে আমাদের এখানে কাজ। এবং এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দুটোর যদি গ্রাফিক্যালি জায়গাটা মনে করি, তাহলে এটার ক্ষেত্রে এটা যদি মিডিল পয়েন্ট হয়,
এটার জন্য এরকম, আর এটার জন্য কেমন হবে তাহলে? একটু কোয়ান্সাইড করবে, এটা হচ্ছে x equal to a/2। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা একটু ক্যালকুলেট করব কত আসে। তো আমরা যদি মনে করি ধরো x এর মানটা a/2 শেষে বোঝাচ্ছি, ধরো এই দূরত্বটা তো বললাম x, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক নাম দিলাম p। p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র b, দেখো এটার এদিকে এটা দুটো একই দিকে, তাহলে দুটো একই সাইডে হবে, তাহলে এটার জন্য কত হবে? μ0 এর পাক ধরে নিয়েছি ni স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস দুটোর একই দিকে বলে দুটো যোগ হচ্ছে, ওটার কথা হবে এইটুকুনি যদি x হয় তাহলে এইটুকুনি হচ্ছে a মাইনাস x, তাহলে μ0 ni স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস a মাইনাস x হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। দুটোই কিন্তু একই দিকে ধনাত্মক x অক্ষ বরাবর। দেখো বোঝা গেল কিনা? দুটোর জন্য যে মোট চৌম্বক ক্ষেত্র সেটা আমরা বার করলাম দিয়ে, তো আমরা চাইছি কি যে মধ্যবিন্দু পিটা সেটা হচ্ছে x/2 দূরত্বে আছে, x এর মানটা যদি a/2 হয়, ব্যাসার্ধের অর্ধেক হয়, তাহলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত। সুতরাং এটা নাম দিই CD। CD অক্ষের মধ্যবিন্দুতে, এই যে বিন্দুটা P, যেটা এটা C, এটা D, মিডল পয়েন্ট এটা B এর মান B at P, এখানে x এর মানটা কত? a/2, তাহলে μ0 ni স্কয়ার বাই 2 টা কমন গেল, তাহলে 1 বাই, দেখো এখানে x এর মানটা যদি a/2 হয় তাহলে এটাও a/2 আবার এটাও a/2, তাহলে 2 ইনটু দুটোর জন্য 2 করে দিলাম, 2 ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 x ইকুয়াল টু কত? a/2, যেখানে dv dx টা কনস্ট্যান্ট হোল টু দি পাওয়ার 3/2। ওকে, x এর মানটা কত বসিয়ে দেওয়া হলো? a/2 বসিয়ে দেওয়া হলো, তাহলে μ0 ni স্কয়ার বাই 2, এটা কত আসছে আমাদের? 2 2 কেটে গেছে, ইনটু এটা বাই হয়ে যাবে বাই, তাহলে এটা আসছে 5 স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2, তাহলে μ0 ni স্কয়ার বাই, ভেঙে ভেঙে আমরা করি, এটা কত আসছে আমাদের? আমরা দেখো এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3/2 ইনটু a কিউব বাই 4 মানে 2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 3, তাহলে 8 বাই 5/5, 8 by 5/5 μ0 ni by a, এর একটা ভ্যালু চলে এলো, আমাদের কত চলে এলো? 8 by 5/5 by μ0 ni by a, তাহলে এটাই হচ্ছে ওই যে মধ্যবিন্দু যেটা, সেটাতে চুম্বক ক্ষেত্রের মান, তাহলে 8 by 5/5 by μ0 ni by a। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে ওই
দুটো কুণ্ডলীর যে লব্ধি চৌম্বক ক্ষেত্র সেটা প্রতিটি কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের মানের ওখানে যে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে কারণ দ্বিগুণ হয়ে গেছে, কারণ দুটোই তো সমান সমান দূরত্ব। তো এবং এই হচ্ছে এই ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তো মনে রাখতে হবে হেলমহোল্টজ ডবল কয়েল বা হেলমহোল্টজ দ্বৈত কুণ্ডলীর এই দূরত্বটা কত x/2 বিন্দুতে dv/dx কনস্ট্যান্ট হয়, সেটা আমরা ক্যালকুলেট করেছি এবং সেখান থেকে কি করলাম এখানে এই দ্বৈত কুণ্ডলীর মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা কত সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হেলমহোল্টজ দ্বৈত কুণ্ডলী। পরিষ্কার, আশা করি বোঝা গেছে। ক্যালকুলেশনটা একটু ধীরে সুস্থে বুঝে শুনে নিয়ে তোমাদের কিন্তু করতে হবে। এবং এই যে দ্বৈত কুণ্ডলীর যে চুম্বক ক্ষেত্রের মান সেটা কিভাবে পরিবর্তন সেটা আমরা লেখচিত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছি দুটো চেঞ্জ। তো এখানে অ্যাকচুয়ালি দুটো যোগ হয়ে গেছে, তার মানে এখানে লব্ধিটা যেন একটু বেড়ে যাবে হিসাব মতো, কারণ এর যে চুম্বক ক্ষেত্র আর এর চুম্বক ক্ষেত্র দুটো অ্যাড হচ্ছে, তাহলে এই পয়েন্টটা তাহলে হিসাব মতন এখানে একটু যা মান এখানে চুম্বক ক্ষেত্রের যে মান সেটা ডবল হয়ে যাবে, জিনিসটা এরকম টাইপের হয়ে যাবে। আচ্ছা, জিনিসটাকে আমরা যদি ভাবি এই পয়েন্টে যেহেতু দুখানা যোগ হলো তাহলে জিনিসটা কেন এরকম টাইপের আমরা বলতে পারি, ডবল হয়ে গেছে বলে ওইটা আমরা দেখাতে পারি চেঞ্জড। এই হচ্ছে হেলমহোল্টজ ডবল কয়েল। ক্যালকুলেশনটা ভালো করে করবে। ফার্স্ট পার্টের ক্যালকুলেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমাদের সিলেবাসে আছে, আমরা নেক্সট পড়ব অ্যাম্পিয়ার সার্কিটাল লটা, আমাদের এরপর দেখতে হবে অ্যাম্পিয়ারের বদ্ধ পদের সূত্র। তো আগের দিন আমরা অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল বা অ্যাম্পিয়ার্স ল, তো এটা কি বলছে, the line integral of tangential component of B around any closed path is equals to mu0 times total current enclosed by this path. কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রার mu0 গুণ। তাহলে কি বলছে, কোনো বদ্ধ পথ বরাবর, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্টটা মুখস্থ করতে হবে, চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রার mu0 গুণ। কোন বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা mu0 গুণ। মানে কি, that line integral of tangential component of B around any closed path is equals to mu0 times total current enclosed by this closed path. Okay, so কি ম্যাথমেটিক্যাল ফর্মটা কি, লাইন ইন্টিগ্রাল মানে B ডট dl মানে গাউসের উপপাদ্যের মতন বদ্ধ পথে, গাউসের উপপাদ্য ছিল বদ্ধ তলে, এটা হচ্ছে বদ্ধ পথে, বদ্ধ পথে চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলন ইকুয়ালস টু, এটা L দিতে পারো, লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু mu0 into I enclose ENC। তাহলে কোন বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা mu0, এটা গাণিতিক রূপ। তো আমরা দেখো পড়েছি দীর্ঘরিচি আহিত পরিবাহী, যদি বলি দীর্ঘরিচি আহিত পরিবাহীর ক্ষেত্রে তার কেন্দ্র থেকে
x দূরত্বে যদি কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করেছি। তো ওই পথ বরাবর এই যে মধ্যপথ x, তাহলে এখানে একটা কারেন্ট যাচ্ছে I, তাহলে কারেন্টটা উপর দিকে যাচ্ছে, তাহলে কারেন্টটা লুপের আমরা কি করলাম, এই যদি তার হয় এর থেকে x দূরত্বে একটা পয়েন্ট, এখানে আমরা বি এর ইন্টিগ্রেট করবো এই পথ বরাবর। তাহলে এই যে মধ্যপথটার ভিতর কতখানি কারেন্ট ঢুকে পড়লো, I পরিমাণ। তো আমরা এবার জানি এখানে যদি ছোট্ট একটা ডিএল কল্পনা করি, ইন্টিগ্রেট করবো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ডিএল এর দিকটা হবে এদিকে। আবার চুম্বক ক্ষেত্রে জানি কারেন্ট ওপর দিকে হলে ডিএল ক্রস আর, এখানে আমরা পেয়েছিলাম এদিকে হচ্ছে ক্রস হয়, তাহলে চুম্বক ক্ষেত্রটাও এদিকেই হবে। ডিএল আর বি দুটো একই দিকে, যেখানেই ডিএল নিই না, যদি এখানে নিতাম ডিএলটা, ডিএলটা কোন দিকে হতো, এদিকে ঘুরছে মানে এদিকে। আর চুম্বক ক্ষেত্র তো এটা হচ্ছে ডট আউটওয়ার্ড এদিকে, ওদিকে ইনওয়ার্ড, যেখানেই নেবে সেখানেই বি আর ডিএল এর প্যারালাল হবে। তাহলে এই যে মধ্যপথ সি ক্লোজ পাথ বরাবর যদি আমরা লাইন ইন্টিগ্রাল ক্যালকুলেট করি, তাহলে এটা কত আসছে, ক্লোজ বি ডিএল cos 0। ওকে, কেন 0 হলো, কারণ বি আর ডিএল এরটা একই দিকে অভিমুখী, দুটোর ডিরেকশন সেম। তাহলে সমান cos 0 1, এবার তাহলে বি ইন্টু ডিএল মানে কত, 2 পাই আর, মানে 2 পাই এক্স। আর দীর্ঘ যে পরিবাহীর x দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান পেয়েছিলাম বায়োসাভার থেকে μ0/4 2I/x, তাহলে এটা কত, μ0/4 2I/x ইন্টু 2πx। তাহলে এখানে আলটিমেটলি দেখো সব কেটে কুটে গিয়ে পড়ে থাকলো μ0I। তাহলে আমরা শুরু করেছিলাম বি ডট ডিএল থেকে, শেষ হলো μ0I দিয়ে। তাহলে আমাদের সুতরাং অ্যাম্পিয়ারের সাইন-মিটার ল আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এটা হচ্ছে বায়োসাভার্টের সূত্র প্রয়োগ করে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি প্রমাণ করে বললে এইভাবে দেখা যাবে প্রমাণ। বায়োসাভার্টের সূত্র প্রয়োগ করে যদি আমাদের বলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি প্রমাণ করো, তাহলে আমরা এইভাবে করে ফেলব। ওকে, তো ধরো কোনো একটা যদি আমরা এরকম একটা জিনিস ছবি দেখাই, ধরো একটা বদ্ধপথ আছে, এই বদ্ধপথের ভেতরে এবং বাইরে বেশ কিছু তড়িৎ প্রবাহ, মানে ধরো কতগুলো ডট, ছবিটা আঁকি তাহলে ব্যাপারটা বুঝতে হবে। এগুলো ডট ক্রস ডট ক্রস ডট ডট ক্রস, যেগুলো ডট, এখানে কতগুলো আমি মোট তার দেখিয়েছি, চিন্তা করি এগুলো প্রত্যেকটা একটা তার। এক্ষেত্রে এই তারটা এইভাবে আছে, কারেন্টটা ভেতর দিকে যাচ্ছে, এক্ষেত্রেও ভেতরে, এক্ষেত্রে কারেন্ট বাইরের দিকে আসছে আউটওয়ার্ড, এক্ষেত্রে আউটওয়ার্ড, দিস ইজ ইনওয়ার্ড, দিস ইজ আউটওয়ার্ড। তাহলে আমরা যদি এই পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলন নির্ণয় করি, দ্যাট ইজ বি ডট ডিএল, তাহলে দেখো যে কারেন্টগুলো ডট, ডট মানে আউটওয়ার্ড আর ক্রস মানে ইনওয়ার্ড। আউটওয়ার্ড হলে প্লাস আর ইনওয়ার্ড হলে মাইনাস। আউটওয়ার্ড ডিরেকশন যদি ধরি তাহলে হচ্ছে প্লাস, আর ইনওয়ার্ড ডিরেকশন হলে মাইনাস। তাহলে এই পথ বরাবর যদি চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলনের মান নির্ণয় করি প্রত্যেকটার জন্য আছে, তাহলে এটা কত চলে আসবে এই ছবি অনুসারে, সবগুলোতে হচ্ছে আই প্রবাহ যাচ্ছে। তাহলে দেখো কোনটা কোনটা বাদ যাবে,
বদ্ধপথের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করব। বদ্ধপথের বাইরে যারা আছে তাহলে বাদ কোনটা কোনটা, এইটা বাদ, এটা হিসাবের মধ্যে আসবে না। কেন? এই দুটো প্রবাহ বদ্ধপথের মধ্যে নেই, বাইরে আছে। তাহলে এই ক্ষেত্রে এই বদ্ধপথ বরাবর যদি চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলন করি, তাহলে প্রথমে μ0, দেখো ডট পেয়েছি কটা, একটা দুটো তিনটে, i প্লাস i প্লাস i, আর ক্রস পেয়েছি দুটো, মাইনাস i মাইনাস i। তাহলে আলটিমেটলি μ0i। সবসময় μ0i মানে কি, টোটাল কারেন্ট এনক্লোজ কতগুলো করলে, এখানে যদি ধরো একটা ডট থাকতো তাহলে এটা হতো একটা ডট, মানে যদি একটা ক্রস থাকতো তাহলে 2μ0i হতো, যদি তিনটে ক্রস থাকতো তাহলে 0 হতো, ভেতরে যদি তিনটে ক্রস তিনটে ডট, মানে তিনটে আউটওয়ার্ড তিনটে ইনওয়ার্ড, তাহলে সেটা 0 চলে আসতো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বদ্ধপথ বরাবর। এই ছবি দিয়ে আমাদের প্রবলেম দিতে পারে। তাহলে আমরা এখানে সবসময় সামেশন অফ আই করবো, সামেশন আই। এই যে আইটা, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, দিস ইজ সামেশন অফ আই। ইনওয়ার্ড যদি হয় মাইনাস, আউটওয়ার্ড যদি হয় প্লাস। ওকে, এই হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিটের ল। আশা করি বোঝা গেছে কোনটার ক্ষেত্রে দুটো বাদ গেল কেন, ডট আর ক্রস দুটো। একটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডটগুলো আউটওয়ার্ড, যেটা শুধু বদ্ধপথের ভেতরে আছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বদ্ধপথের বাইরে যেগুলো সেগুলো আমাদের হিসাবের মধ্যে আসবে না। এই বাইরের নিচের ডটটা আর উপরের ক্রসটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এরপর চলে যাব আমাদের প্রয়োগের জায়গায়। প্রথম আমরা যে প্রয়োগটা করবো সেটা হচ্ছে কোন একটা, আমরা একটা সলিড সিলিন্ড্রিক্যাল তার ধরছি, মানে বেলুন আকৃতি তার, মানে তারের বাইরে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। চোঙাকৃতি তার, তার তো সাধারণত এরকম দেখতে হয়, যদি একটু মোটা করে ভাবি, এর ইন্টারনাল রেডিয়াস আছে, এর একটা ব্যাসার্ধ আছে। তো তারটা কেমন, তার সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশন আমরা ধরে নিচ্ছি। অ্যাক্সিস, এটা হলো তার ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হলো ব্যাসার্ধ। দেখতে পাচ্ছি আমরা একটা আর ব্যাসার্ধের তার ধরে নিয়েছি, যার ভিতর দিয়ে আই পরিমাণ প্রবাহ কাটাচ্ছে। আইটা কিন্তু এখানে সারফেস কারেন্ট, চোঙাকৃতি মানে তল দিয়ে যাচ্ছে। তো আমরা যদি আউটসাইডে বলি কোন একটা পয়েন্ট বাইরে, তাহলে পি পয়েন্টে আমরা চাইছি চুম্বক ক্ষেত্রটা কত সেটা বার করতে। তাহলে কি করতে হবে, একটা বদ্ধ পথ কল্পনা করতে হবে আমাদের। এখানে একটা বদ্ধ পথ কল্পনা করছি। ঠিক আছে, তাহলে এই বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকলন আমরা করব এই বরাবর। এটা যদি আর বলি, এই দূরত্বটাকে আমরা বললাম ক্যাপিটাল আর, মানে স্মল আরটা গ্রেটার দ্যান আর, মানে বাইরে যেহেতু জিনিসটাকে সোজা করেও আঁকা যেতে পারত। তাহলে বি ডট ডিএল সমান আমরা জানি μ0 I। তাহলে দেখো এই যে বদ্ধপথটা আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক, বদ্ধপথ আমরা হ্যাঁ ঠিকঠাক দেখতে পাচ্ছি। তো বদ্ধপথ যেটা আমরা ধরেছি, তাহলে সেটা বদ্ধপথের বাইরে যদি কোনো একটা বিন্দু নিই, তাহলে ডিএলটা কোথায় আছে, ডিএলটা নিচ্ছি এর উপর। এই যে ডিএলটা কোথায় নেবো, বদ্ধপথের উপর। তাহলে ডিএল কে ইন্টিগ্রেট করলে কি পাবো, ডিএল কে ইন্টিগ্রেট করলে 2 পাই স্মল আর পাবো। তাহলে এটা চলে গেল
b into 2 pi small r equals to mu 0 I, কারণ এর ভিতর দিয়ে i প্রবাহ যাচ্ছে, তাহলে b চলে এলো কত mu 0 I বাই 2 pi r, বা যেটা আগে আমরা বায়োসাভার্টের সূত্র পেয়েছিলাম mu 0 বাই 4 pi 2i বাই r, একই রকম হবে। ওকে, এবার যদি তারের পৃষ্ঠে যদি বলি এটা বাইরে r equals to r, সিলিন্ড্রিক্যাল তারের পৃষ্ঠে কত হবে r equals to r, মানে তাহলে bটা কত হবে, b সমান হবে r এর মানটা, আর যদি তাহলে সেই ক্ষেত্রে বদ্ধতলটা কোথা দিয়ে যেত, গা দিয়ে যেত, তাহলে হতো mu 0 I বাই 2 pi ক্যাপিটাল R। ওকে, mu 0 I বাই 2 pi ক্যাপিটাল R। এবার চলে আসি নেক্সট, যদি এটা একটা সলিড হিসেবে আমরা ধরে নিয়েছি, যদি ভেতরে সলিড হোক বা হলো হোক, আমরা এটা হলো সলিড চাই বলি না কেন, মেটেরিয়াল না থাকলে হবে না। যদি আমরা এটাকে হলোই ধরে নিই, হলো সিলিন্ড্রিক্যাল তার যদি ধরি, তাহলে ভেতরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু 0 হবে। যদি এটাকে ফাঁপা ধরা হয়, স্টার ফাঁপা তারের ক্ষেত্রে, ফাঁপা চোঙাকৃতি তারের ক্ষেত্রে r less than r কোন বিন্দুতে, r less than r মানে বিন্দুটা কোথায় আছে, চোঙের ভেতরে আছে, বিন্দুতে b সমান 0 হবে। কারণ সেই ক্ষেত্রে যদি এরকম ভাবি, এটা ফাঁপা অংশ, এটা মেটেরিয়াল আছে, এরকম আছে, তাহলে ওই যে ভেতরে আমি ফাঁপা অংশটা দেখাচ্ছি সেখানে কিন্তু b equals to 0, কারণ ভেতরে কোনো কারেন্ট এনক্লোজ করছে না। এখানে মেটেরিয়ালের ভেতরে এখানে কত হবে, b not equal to 0, বাইরেও b not equal to 0, কিন্তু ভেতরে b এর মানটা 0 হবে, একদম ফাঁপা গোলকের মতন, চিন্তা করে দেখো। এটা হচ্ছে তারের ক্ষেত্রে, চৌম্বকৃতি তারের ক্ষেত্রে বাইরে, পৃষ্ঠে আর ভেতরে তিনটি জায়গায় চৌম্বক ক্ষেত্র আমরা দেখলাম। এরপর আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে যদি নিরেট হয়, সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যার, দু নম্বর, তারের বাইরে কিন্তু তারটা কেমন, নিরেট, আগেরটা আমরা ফাঁপা ধরেছিলাম, নিরেট। আচ্ছা, নিরেট হলে বাইরের পৃষ্ঠে একই হবে, একদম সেই সলিড সিলিন্ডারের মতো, সলিড স্ফিয়ারের মতন, কিন্তু ভেতরে একটু আলাদা হবে। তাহলে আমরা তারের ভিতরে, এটা হচ্ছে নিরেট চৌম্বক, আমরা এবার ছবিটা এইভাবে আঁকি, বিভিন্নভাবেই আঁকা যায়, কোনো সমস্যা নেই। আই কারেন্ট যাচ্ছে, তাহলে ব্যাসার্ধটা বাইরে, তাহলে বাইরে কত হবে, 1 নম্বর, r গ্রেটার দ্যান r হলে সেই বিন্দুতে, এখানে কোনো অবস্থিত বিন্দুতে কত হবে, mu 0 I বাই 2 pi স্মল r। যদি পৃষ্ঠে নিই বিন্দুটা, এখানে নিই, তাহলে কত হবে, r equals to r হলে mu 0 I বাই 2 pi ক্যাপিটাল R।
এবার আমাদের উদ্দেশ্য ভিতরে কোনো একটা যদি বিন্দু নিই, ভিতরে যদি বিন্দু নিই সেই ক্ষেত্রে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। আটটা ভিতরে আছে, এটা মুছে দিলাম জায়গাটা, তোমরা ছবিটা আরেকবার আঁকবে। তো আমরা বললাম এরকম একটা জায়গা, আমাদের মনে রাখতে হবে এখানে কারেন্ট ডেনসিটিটা সমান, মানে প্রবাহ ঘনত্বটা সমান। এইখানে একটা বিন্দু, সেখানে একটা আমরা বদ্ধ পথ কল্পনা করলাম, যার ব্যাসার্ধটা এটা তো ছিল পুরোটা আর, এইটুকুনি এখন স্মল আর। তাহলে এখানে তাহলে সেক্ষেত্রে আইটা কত হবে? তো কারেন্টটা তো ঠিক এইভাবে যাচ্ছে, সারফেস কারেন্ট ডেনসিটি। তাহলে এখানে যেটা হবে যেটা কনস্ট্যান্ট, তার মানে I বাই পাই আর স্কয়ার যা হবে, এই অংশটা যদি মনে করি I ড্যাশ পরিমাণ কারেন্টকে এনক্লোজ করেছে, তাহলে I ড্যাশ বাই পাই আর স্কয়ার তাই হবে। ঠিক আছে, একক ক্ষেত্রফলে প্রবাহ মাত্রা সমান, তাহলে I বাই এ কনস্ট্যান্ট, I বাই এ পুরোটার ক্ষেত্রে কত I কারেন্ট যাচ্ছে কত ক্ষেত্রফল দিয়ে, পাই আর স্কয়ার দিয়ে যাচ্ছে, তাহলে এইটুকুনি ক্ষেত্রফল দিয়ে কতটা যাবে, I ড্যাশ যদি যাই ধরি I ড্যাশ ওইটুকুনির ভেতর দিয়ে অতিক্রম করছে, কারণ আমরা জানি কারেন্ট সেই অনুপ্রবাহের বেগের ক্ষেত্রে চার্জগুলো ফ্লো করছিল, এরিয়ার উপর নির্ভর করছিল, VD ইকুয়ালস টু I বাই এ নিয়ে। তাহলে এখানে যেটা কনস্ট্যান্ট, তাহলে I ড্যাশটা পেয়ে গেলাম এই স্মল আর, যেটা ক্ষুদ্র ভেতরে অবস্থিত কোনো বিন্দুর মধ্য দিয়ে, এখানে যদি পি বিন্দু বলি, তাহলে পি বিন্দুকে ঘিরে যে বদ্ধ পথটা কল্পনা করলাম, সেই পথটা কতখানি প্রবাহকে আবদ্ধ করলো। তাহলে এখানে যেটা কনস্ট্যান্ট, তাহলে I ড্যাশটা কত হবে, I ইন্টু আর স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে সুতরাং বি ডট ডিএল, তাহলে এখানে মিউ জিরো কতখানি কারেন্টকে এনক্লোজ করছে, এটা আর লেস দেন আর লেস দেন আর এর ক্ষেত্রে, তাহলে মিউ জিরো কতখানি ঘিরেছে I ড্যাশকে, তাহলে এটা হয়ে গেল বি ইন্টু 2 পাই আর, কারণ ডিএলটা কোথায় নিয়েছি, ডিএলটা কোথায় নেবো, ওই যে বদ্ধ পথ, এখানে ডিএল নেবো এইটার উপর, তাহলে ডিএল কে ইন্টিগ্রেট করলে 2 পাই স্মল আর পেলাম, মিউ জিরো I আর স্কয়ার বাই আর স্কয়ার। ওকে, I ড্যাশ এর মানটা বসিয়ে দিলাম, তাহলে বি পেয়ে গেলাম মিউ জিরো I আর বাই 2 পাই আর স্কয়ার, তাহলে বি প্রপোর্শনাল টু আর, এখানে বি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তার মানে এখানে যদি আমরা ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ডটা ফলো করি, কেন্দ্র থেকে পৃষ্ঠ একদম গ্র্যাভিটেশনাল গ্রাফ চিন্তা করে দেখো, বি প্রপোর্শনাল টু আর লিনিয়ারলি বাড়ছে, আর এর মান 0 হলে অ্যাক্সিসে কারেন্টটা 0, অ্যাক্সিসে ফিল্ড এটা r ইকুয়ালস টু r, এটা r গ্রেটার দ্যান r, এটা r লেস দ্যান r। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম কিভাবে তারের ভেতরে যদি আমরা নিরেট চোঙাকৃতি তার ধরি, তার অভ্যন্তরে কিভাবে আমরা পাবো সেটাও আমরা বুঝে নিতে পেরেছি। বোঝা গেল ব্যাপারটা। তাহলে কি করে আসছে, যদি নিরেট হয় তাহলে নিরেটের ক্ষেত্রে ভেতরেও থাকবে এবং কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি লিনিয়ারলি বাড়বে বি এর মান, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে পৃষ্ঠে সর্বোচ্চ মিউ জিরো I বাই 2 পাই আর, তারপর যত বাইরের দিকে যাবে তত বি এর মান 1 বাই আর এর সাথে ব্যস্তানুপাতে কমবে। আর কি দেখলাম, ফাঁপা যদি হয়, ভেতরে কোনো কারেন্টকে এনক্লোজ করছে না, কারণ এখানে যেটা সবসময় আমাকে কনস্ট্যান্ট ধরে এগোতে হবে, যেটা হচ্ছে I বাই এ প্রবাহ ঘনত্ব, যেটাকে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি বা
প্রবাহ ঘনত্ব। তার ক্ষেত্রে যেটা যেহেতু কনস্ট্যান্ট, তাই আমরা এখানে এইভাবে বিষয়টাকে এগোবো। তাহলে তার দু রকম তারের ক্ষেত্রে দেখলাম, একটা ফাঁপা, একটা নিরেট। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রয়োগ। তিন নম্বর প্রয়োগ, সলিনয়েড বা তড়িৎ চুম্বক, যেটা আমরা ছোট থেকে শিখেছি। দীর্ঘ সলিনয়েড কুণ্ডলী। খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরে খুব আসে সলিনয়েড। আর এরপর একটা যে বৃত্তাকার সলিনয়েড বা টরয়েডিয়াল সলিনয়েড, এটা আমরা দেখব। তো দেখো, আমরা কি জানি, তড়িৎ চুম্বক ছোট থেকে শিখে আসছি। এরকম একটা কোর থাকবে মজ্জা, তার উপর আমরা তারগুলোকে জড়াবো। ছবিটা খুব ভালো করে বুঝতে হবে। ওকে, তো এই হচ্ছে তার অ্যাক্সিস। অক্ষ। আমরা যদি এদিক দিয়ে কারেন্টটা পাঠাই, এদিক দিয়ে বেরিয়ে আসবে। কেমন যাচ্ছে এই? তাহলে চুম্বক ক্ষেত্রটা অক্ষের উপর কোন দিকে হচ্ছে? মানে বলরেখাগুলো এই দিক দিয়ে প্রবেশ করবে, এদিকে প্রবেশ করবে। আমাদের উদ্দেশ্য সলিনয়েডের অক্ষের উপর একটা ফাইনাইট লেন্থ ধরে নিয়েছি, এইটুকুনি এল। এর অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। কার্যকর দৈর্ঘ্য যতটা আমরা নিয়েছি, আচ্ছা, এর মধ্যে কতগুলো পাক আছে? এর মধ্যে পাক সংখ্যা আছে এখানে। কি উদ্দেশ্য? সলিনয়েডের অক্ষস্থিত পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা তার জন্য আমাদের কি দরকার? একটা বদ্ধ পথ দরকার। আমরা কি করছি, এই অক্ষটাকে একটা বাহু ধরে একটা বর্গাকার বদ্ধ পথ কল্পনা করছি। এই যে অক্ষ, সেই অক্ষটাকে একটা বাহু ধরে একটা বর্গাকার বা আয়তাকার, যাই বলি না কেন, এ বি সি ডি। আমরা কোন দিকে ইন্ডিকেট করি সব সময়? এই সাইডে, এদিকে ঘুরি, অ্যান্টি ক্লক, দ্যাট ইজ পজিটিভ রোটেশন। তাহলে বদ্ধপথটা কি এখানে? এ বি, বি সি, সি ডি, ডি। এই বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্র লাইন ইন্টিগ্রাল হবে, সেখান থেকে আমরা বার করতে পারবো। এখানে কারেন্ট যাচ্ছে আই। তাহলে অতএব এই যে এবিসিডি বরাবর আমরা যদি লাইন ইন্টিগ্রাল করি, তাহলে বি ডট ডিএল, এই যে বি ডট ডিএলটা আমরা লিখেছি, মানে এই এ বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এই বদ্ধপথটা চারটে মুক্ত পথের সমষ্টি। একটা হলো এবি, একটা বিসি, একটা সিডি, একটা ডিএ। এটাকে আমরা ভেঙে লিখলে এরকম লিখতে পারি, এ থেকে বি, এখানগুলো গোল থাকবে না, চারটে মুক্ত মিলে একটা সম্পূর্ণ। বি থেকে সি, সি
সি থেকে ডি, লাস্ট ডি থেকে এ। ওকে, তাহলে চারটে আমরা দেখাতে পারছি। তো এবার দেখো আমাদের চুম্বক ক্ষেত্রের সাইডে আমাদের থিটাটাকে বি ডিএল, মানে বি আর ডিএল কস থিটা, থিটাটা কার কার মধ্যবর্তী কোণ, বি এর অভিমুখ আর ডিএল এর অভিমুখ। তাহলে এর ক্ষেত্রে বিটা এদিকে, ডিএল এদিকে, তাহলে এই বিসির ক্ষেত্রে থিটাটা 90 ডিগ্রি, এটার ক্ষেত্রেও 90 ডিগ্রি, দুটো লম্ব এর অক্ষের সাথে, এটার ক্ষেত্রে থিটা 180 ডিগ্রি। আর এবি ক্ষেত্রে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, কারণ বিও এদিকে ডিএল এদিকে। ওকে, তাহলে দুটো যে দুটো 90, সে দুটো বিডি ডট 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 প্রোডাক্টের ক্ষেত্রে 90 ডিগ্রি হলে ডট গুণ 0 হয়, তাহলে কোনটা কোনটা বাদ চলে গেল, বি থেকে সি এটা বাদ, এটাও বাদ, তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকলো এটা আর এটা। এবার যেহেতু সিডি যে অংশটা সেটা সলিনয়েডের থেকে বাইরে নিয়েছি আমরা, সলিনয়েডের বাইরে, তাই সেখানে সলিনয়েডের এখানে যে চৌম্বক ক্ষেত্রের মান হবে তার থেকে বাইরে চৌম্বক ক্ষেত্রের মান অনেকটাই কমে যাবে। যেহেতু এটা অনেকটা বাইরে, সিডি বাহুটাকে সবসময় বাইরে নেবো ইন্টিগ্রেট করার ক্ষেত্রে, তাহলে এখানে এই চুম্বক ক্ষেত্রের প্রভাব নেই বা চুম্বক ক্ষেত্রের মান নগণ্য। অক্ষের ভেতর চুম্বক ক্ষেত্রটা যতটা শক্তিশালী হবে, এখানে চুম্বক ক্ষেত্রের মানটা, এখানে যে বি এর ভ্যালু মাছ লেস দেন বি এর ভ্যালু এই অক্ষের ভিতরে। তাহলে এটাকে আমরা, এই পোর্শনটাকে আমরা বাইরে অবস্থিত হওয়ায় বিটাকে নগণ্য ধরা হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের ইন্টিগ্রেশন পুরো পথ বরাবর করলেও শুধু পড়ে থাকলো এবি। তাহলে বি, এবির দৈর্ঘ্য কত ধরেছি এল, cos 0 ডিগ্রি, মানে বি ইন্টু এল। তাহলে বি ডট ডিএল এর মানটা চলে গেল বি ইন্টু এল। সুতরাং আর বি ডট ডিএল মানে কি, মিউ 0, এন পাকের ক্ষেত্রে এন আই, এন খানা পাক আছে, প্রত্যেকটা পাকের জন্য আই করে, মোট হচ্ছে এন আই। সুতরাং আমরা এখানে লিখতে বি ডট ডিএল মানে শিখেছি মিউ 0 এন আই, বি ডট ডিএল এর মান কত আছে, বি এল সমান মিউ 0 এন আই, বি চলে এলো কত, মিউ 0 স্মল এন আই। স্মল এন কোনটাকে ধরা হলো, স্মল এন মানে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। স্মল এনটা হচ্ছে ক্যাপিটাল এন বাই এল, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে স্মল এন। তাহলে সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হলো মিউ 0 স্মল এন আই। স্মল এনটা কি, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ। একক দৈর্ঘ্যে পাক সংখ্যাকে বলা হচ্ছে, একক দৈর্ঘ্যে যে পাক সংখ্যা সেটাকে বলা হচ্ছে স্মল এন। তাহলে বিটা কত চলে এলো, সলিনয়েডের অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা চলে এলো মিউ 0 এন আই। আচ্ছা, দুটো যদি এন্ড হয়, প্রান্তে যদি বলে এ বিন্দু বা বি বিন্দুতে, তাহলে মনে রাখতে হবে সেটা অর্ধেক হয়ে যাবে মিউ 0 এন আই বাই 2। এটা ফর এমসিকিউ প্রবলেম, এটা খেয়াল রাখবো। সলিনয়েডের প্রান্তে অক্ষস্থিত বিন্দুতে যদি হয় তাহলে মিউ 0 এন আই, আর প্রান্তে হচ্ছে মিউ 0 এন আই বাই 2। এন্ড পজিশনে, ইন্টারনাল পজিশন, এন্ড পজিশন, বি at end position equals to b internal position by 2 for MCQ। দুটো প্রান্তে চুম্বক ক্ষেত্রের মানটা অর্ধেক হবে, অক্ষের উপর সবচেয়ে বেশি হবে, এটা হচ্ছে মিউ 0 এন আই। এটা আমরা প্রয়োগ করলাম। এবার আমরা যাব, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু বোর্ড এক্সামে প্রায় আসে, অ্যাম্পিয়ারের বদ্ধপদের সূত্রটি লেখো, এর থেকে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে বি এর মানটা নির্ণয় করো। ওকে, নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রয়োগে। আশা করি তোমরা বুঝতে পারছো, কঠিন নয়, একটু ভালো করে ছবিগুলো এঁকে তোমরা করবে। ছবিগুলো পেন্সিল দিয়ে স্পষ্টভাবে এঁকে ছবিগুলো যেন ঠিকঠাক হয় খেয়াল রাখতে হবে। কারেন্টের ডিরেকশন, ইন্টিগ্রেশন কোন দিকে করবো, অ্যান্টি ক্লকওয়াইজ করবো, মাথায় রাখবে। 4 নম্বর প্রয়োগ,
বৃত্তাকার সলিনয়েড বা টরয়েড বা যেটাকে আমরা বলি মেরুবিহীন চুম্বক, বৃত্তাকার সলিনয়েড বা টরয়েডিয়াল সলিনয়েড বা যেটার আমরা নাম দিই, যেটাকে আমরা ডাকি মেরুবিহীন চুম্বক বলি। এটার অক্ষের ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমাদের নির্ণয় করতে হবে, একই জিনিস। যদি দীর্ঘ সলিনয়েড মানে তার এন্ড নেই, আবার বৃত্ত মানেও এন্ড নেই, তাহলে জিনিসটা একই আসবে। তাহলে এখন μ0 ni বৃত্তের ক্ষেত্রে দৈর্ঘ্য হলো 2πr, তাহলে μ0 ni/2πr আছে। ছবিটা দেখুন, এই হলো বৃত্তাকার কয়েল। তোমরা একটা কম্পাস দিয়ে আঁকবে, আমার এখানে কম্পাসে আঁকার সুবিধা নেই, আমি হাতেই আঁকছি, মোটামুটি আঁকছি। কেমন আসছে? ঠিকঠাক আছে মোটামুটি? হ্যাঁ, একটা ছোট বড় হয়েছে, যা হয়েছে হয়েছে। তোমরা বুঝলাম না, পাতলা করে দিই, যা হয়েছে একটা মোটামুটি মনে হচ্ছে। হ্যাঁ, তো এটা এর কেন্দ্র। তো আমাদের এর যে অক্ষ, এইটাকে অক্ষ বলে, এখান থেকে একটা অক্ষ টানবো আমরা। এটা হচ্ছে বৃত্তাকার টরয়েডিয়াল সলিনয়েডের অক্ষ। মোটামুটি আঁকছি, তোমরা তো এটা কম্পাস দিয়ে করবে ছবিটা অবশ্যই। খাতায় আঁকা অনেক সহজ, এখানে একটু আঁকতে গেলে ট্যাড়া বাঁকা হয়ে যেতে পারে, তাই বোঝা নিয়ে কথা। আমি খুব ভালো স্পষ্টভাবে আঁকতে পারি না, তাও আঁকি কোনো রকম। এটা আর ব্যাসার্ধ, তাহলে এই বদ্ধপথ, এটাই বদ্ধপথ পেয়ে গেছে আমরা। এই আর ব্যাসার্ধের ইন্টারনাল রেড অ্যাকচুয়ালি মিন রেডিয়াস, গড় ব্যাসার্ধ। এক্সটার্নাল এই দুটো যদি দেওয়া থাকে r1 r2, তাহলে গড় করে ওটা নিতে হবে, আর এর মানটা মনে থাকে যেন। এটাকে যদি আমরা r1 বলি, এটাকে r2 বলি, তাহলে rটা হচ্ছে r1 প্লাস r2/2 লিখেই দিলাম যাতে মনে থাকে তোমাদের। এবার তার পাকানো, তারটাকে পাকাতে হবে ঠিকভাবে। যাই হোক, তো এইভাবে পাকাবো। গ্যাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি। তলা দিয়ে প্রবেশ করেছে, এই দিক দিয়ে উপর দিয়ে বেরিয়ে চলে এসেছে। কারেন্টটা আমরা যদি পাঠাই, কারেন্টের দিকও দেখিয়ে দিয়েছি, তাই কারেন্টটা কি এইভাবে ঘুরছে। তোমরা এটাকে একটু ঘনভাবে পাকাতে পারো তারটাকে, এরা মাখলেই চলবে। এই হলো উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। দেখে নাও ছবিটা ঠিক করে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু ছবিটা কিন্তু ঠিক করে আনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে যেটা এখানে কারেন্ট যাচ্ছে I, পাক সংখ্যা, মোট পাক সংখ্যা সমান n। তাহলে অক্ষস্থিত, আমাদের উদ্দেশ্য ছিল এটা করার, তাহলে অক্ষস্থিত P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র
চৌম্বক ক্ষেত্র বি, বিটা কত, তাহলে বি ডট ডিএল সমান মিউ জিরো এন আই। আমরা ঘুরবো কোন দিকে বলেছি, ইন্টিগ্রেশন করবো কোন দিকে, অ্যান্টি ক্লক মানে এইদিকে। তাহলে এখানে ডিএল নিই, তাহলে ডিএল এর দিকটা কোন দিকে হবে, এদিকে ডিএল। এবার এই যে লুপগুলো কারেন্ট ঘুরছে এইদিকে, দেখো এইভাবে ঘুরছে, এই আমার আঙুলের মতন ঘুরছে, তাহলে চুম্বক ক্ষেত্র কিভাবে যাবে, এইভাবে ঘুরবে। তাহলে চুম্বক ক্ষেত্রগুলো কিন্তু বি আর ডিএল সর্বদা একই দিকে থাকবে। যদি এখানে নিতাম ডিএলটা, ডিএলটা কোন দিকে হতো, এই সাইডে, কারেন্টটা কোন দিকে ঘুরছে, এই দেখতে পাচ্ছি আমরা, এই এরকম ভাবে ঘুরেছে, তাহলে এই চুম্বক ক্ষেত্র এই সাইডে হবে, নিশ্চয়ই এইভাবে ঘুরে যাবে চুম্বক ক্ষেত্র। স্পর্শক বরাবর থাকবে যে বদ্ধ পথ বলেছি, তাহলে বি ইন্টু ডিএল কে ইন্টিগ্রেট করলে 2 পাই আর পাবো, মিন রেডিয়াস যেটা, পরিধি পেয়ে গেলাম, তাহলে মিউ জিরো এনআই, তাহলে বি চলে এলো অ্যাট পি, পি বিন্দুতে মিউ জিরো এনআই বাই 2 পাই আর। যদি আমাদের বলতো ভেতরে আর বাইরে, ভেতরে ভেতরে যদি নিতাম বদ্ধপথটা, ভেতরে যদি বলতো আর লেস দেন আর, তাহলে সেখানে কত হতো, বিটা 0 হতো, এখানে বি 0। আর বাইরে নিলেও, বাইরে যদি নিতাম সেই ক্ষেত্রে আমাদের বি এর মানটা খুব নগণ্য হতো, কারণ অক্ষ থেকে বাইরে আছে বলে ভেতরে বিটা 0 হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোণের ভেতর, কারণ বদ্ধপথ যদি ভেতরে হতো, যদি এখানে বলতো কোন একটা বিন্দু, তাহলে বদ্ধপথটা কোথায় নিতাম, তাহলে ভেতরে নিতাম, তাহলে সেখানে কিন্তু বি এর মানটা 0 হতো, কারণ কোনো কারেন্ট আই এর ভ্যালুটা 0, এনক্লোজ কারেন্টটা 0 হতো। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের বৃত্তাকার সলিনয়েড বা টরয়েডিয়াল সলিনয়েড। আচ্ছা, এরপর আমরা তো এই গেল আমাদের অ্যাম্পিয়ারের প্রয়োগ, তাহলে কি কি হলো, দীর্ঘ ঋজু তার, তারের ক্ষেত্রে দেখলাম সিলিন্ড্রিক্যাল তার, নিরেট তার হলে কি হবে, ফাঁপা তার হলে কি হবে, আচ্ছা দীর্ঘ সলিনয়েড হলে কি হবে দেখলাম, আর টরয়েড, এগুলোই আসে। টরয়েড সলিনয়েড দুটো ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তো অ্যাম্পিয়ারের প্রয়োগের পর আমরা কতগুলো একটু ছবি দেখি, যেগুলো কিছু সমস্যা। তো ধরো আমাদের একটা কয়েকটা ছবি, ধরো বললে একটা মধ্যবৃত্তাকার তার আছে, এদিকটা অসীম দীর্ঘ, এটা অসীম দীর্ঘ। তো এই তারের ভিতর দিয়ে ব্যাসার্ধটা বলেছে এখানে একটা সেন্টার সি আছে, যেটা আই কারেন্ট যাচ্ছে, এর ব্যাসার্ধটা আর। আমাদের প্রশ্ন দিল কেন্দ্রে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে। এখানে দেখো এই তার ছবিটার ক্ষেত্রে যদি আমরা বলি এ বি, কি করতে হয়, প্রথম সমস্যা চিত্রতে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এরকম যদি কোনো প্রবলেম দেয়, তোমাদের আগের দিন একটা কাজ দিয়েছিলাম ষড়ভুজের ক্ষেত্রে, আশা করি তোমরা করেছো, কমেন্টে জানাবে। ফার্স্ট ভিডিও ক্লাস তড়িৎ চুম্বকত্ব, থেকে দ্বিতীয় ক্লাস করছি আমরা। তো এরকম যদি হয় তাহলে দেখেন তিনটা অংশ আছে, এটা একটা এ বিন্দুর সাপেক্ষে যদি ভাবি তাহলে এটা শুধু এদিকে অসীম, আর বি বিন্দুর সাপেক্ষে ভাবলে এটা শুধু এদিকে অসীম, আর এটা এ সি বিন্দুর সাপেক্ষে এটা একটা অর্ধবৃত্ত, তাহলে এটা একটা অর্ধ অসীম, এটা 1 নম্বর একটা অংশ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তিনটাতে এই কারেন্ট দেখো কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লক, তাহলে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, তাহলে সি তে চৌম্বক ক্ষেত্রটা হবে তলের সাথে আউটওয়ার্ড। আচ্ছা, তাহলে কি হবে, বি এন্ড সি, একটা হবে 1 নম্বরের জন্য B1, দ্বিতীয়টা B2, তৃতীয়টা B3। কেন তিনটেই যোগ কেন হলো, কারণ সবগুলোর একই দিকে প্রবাহ, একই মুখে,
তাহলে প্রথমটা অর্ধ অসীম কি সূত্র শিখেছিলাম, একটা তার অসীম অর্ধ অসীম এদিকে যদি x দূরত্ব থাকে তাহলে এখানে কত হয় μ0/4 পাই, এখানে i কারেন্ট গেলে μ0/4 পাই i/x, এই x টা কত এখানে r, তাহলে এটা কত হলো μ0/4 পাই i/r প্লাস অর্ধবৃত্ত, বৃত্তের ক্ষেত্রে কত হয়েছিল μ0 i/2r, যদি অর্ধবৃত্ত হয় অর্ধেক হয় তাহলে হাফ মানে তার হাফ হবে, মানে θ/2 পাই মানে π/2 পাই, অর্ধবৃত্তের কোণ কত পাই কোণ /2 পাই, তাহলে কত হবে μ0 i/4r প্লাস এটা অর্ধ অসীম তাহলে μ0/4 পাই i/r, তাহলে এখান থেকে আমাদের চলে আসছে কি কমন গেল μ0 কমন যাচ্ছে, i কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, তাহলে 4r, তাহলে এখানে থাকছে 2/পাই, এখানে একটা 1/পাই, এখানে একটা 1/পাই প্লাস 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তোমাদের অঙ্কগুলো করবে যখন সুবিধা পাবে তারপরে এগুলো শেখাচ্ছি। দ্বিতীয় একটা আমরা প্রবলেমে যাই, বোঝা গেছে প্রবলেমটা আশা করি। নেক্সট আমরা পরের প্রবলেমে যাব, দেখে নাও ক্যালকুলেশনটা মুছে দেবো এবার। আমাদের পরের একটা প্রবলেম দিল, দুটো সমকেন্দ্রিক বৃত্ত আছে, এটার ব্যাসার্ধ r1, এটার r2, দুটোতেই একই দিকে প্রবাহ যাচ্ছে i1 i2, তাহলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হবে? দেখো দুটো একই দিকে ধরো, দুটোতেই আমরা i ধরি, তাহলে ব্যাপারটা তোমরা আরো ভালো বুঝতে পারবে। দুটোতে একই পরিমাণ প্রবাহ পাঠিয়েছি i, দুটো একই দিকে, তাহলে এই যে সার্কুলার কয়েলটা বৃত্তাকার কুণ্ডলী তার কেন্দ্রে কোন দিকে হবে, আইটা এই দিকে ঘুরছে, তাহলে এখানে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বাইরের দিকে, আবার বড়টার জন্য কেন্দ্রে কোন দিকে বাইরের দিকে, তাহলে এক নম্বর মানে 2 নম্বর কেস, দুটি সমকেন্দ্রিক বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রে এক নম্বর কেস প্রবাহ সমমুখী, দুটো যদি একই দিকে প্রবাহ যায় তাহলে দুটো চুম্বক ক্ষেত্র একই দিকে, তাহলে দুটো যোগ হবে, তাহলে বি এট সি, এটা এক নম্বর, এটা 2 নম্বর কুণ্ডলী, তাহলে বি এট সি হবে তাহলে b1 প্লাস b2, তাহলে μ0 i/2r1 প্লাস μ0 i/2r2, তাহলে μ0 i/2 1/r1 প্লাস 1/r2, এটা কোন দিকে ডট, ছবি অনুসারে ডট। এবার যদি কারেন্ট একটু ঘুরিয়ে দিই, মানে এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, r1 এটা r2, বিপরীত প্রবাহ, প্রবাহ বিপরীতমুখী, তাহলে এই ক্ষেত্রে বি এট সিটা পেলাম, কোন দিকে ডট বোঝা গেছে কেন, ডট সেন্টার। প্রবাহ যদি বিপরীতমুখী হয় তাহলে এবার দেখতে হবে কোনটার জন্য চুম্বক ক্ষেত্র বেশি শক্তিশালী। বি এর ফর্মুলা কি μ0 i/2r, আইটা যেহেতু সমান, যেটার ব্যাসার্ধ ছোট তার বিটা বড় হবে, μ0 i/2r, আর যার ছোট তার বিটা বড়, তাহলে নিশ্চয়ই ছোট ব্যাসার্ধের জন্য ভেতরটা চুম্বক ক্ষেত্র যা তার থেকে বাইরেরটা
কম হবে, আরটা বড়, আর দিয়ে ভাগ হচ্ছে, তাহলে লব্ধি চুম্বক ক্ষেত্রটা দেখো, তাহলে এটা চুম্বক ক্ষেত্র এদিকে, এটা চুম্বক ক্ষেত্র এদিকে, তাহলে লব্ধি কোন দিকে থাকবে? বাইরের দিকে। তাহলে সেক্ষেত্রে বি এন্ড সি হবে বি1 টা বড় মাইনাস বি2। কেন বি1 টা বড়? বি1 এর ব্যাসার্ধ ছোট, মিউ0 i/2 আর r1 টা ছোট, তাহলে এটা কত হবে? মিউ0 i/2 1/r1 মাইনাস 1/r2। এটাও কিন্তু ডটই হবে। কেন? কারণ এখানে যদি দুটো কারেন্ট আলাদা হতো তাহলে দুটোর জন্য চুম্বক ক্ষেত্র হিসেব করতাম, করে বিয়োগ করে দেখতাম কোন দিকে আসছে। যদি প্লাসে আসে দেখা গেল তুমি এটাকে প্লাস ধরেছো, আউটওয়ার্ডটাকে প্লাস ধরবে সবসময় বি1টাকে, আর বি2টাকে মাইনাস ধরবে। কেন মাইনাস? যদি অ্যান্টি ক্লক হয় তবেই মাইনাস হয়, ক্লক ওয়াইজ হলে তবেই মাইনাস ধরবে। ধরে দেখবে কোনটা বড়। যদি আমাদের এখানে তো দুটো আইটা সমান, আই দুটো সমান হলে যেটা ব্যাসার্ধ ছোট হবে তার চুম্বক ক্ষেত্র বড়, তাই বড় থেকে ছোটটাকে বিয়োগ করেছি। কারণ এর চুম্বক ক্ষেত্র কোন দিকে? বাইরের দিকে, এটার কোন দিকে? ভেতরে। এটার ব্যাসার্ধটা বড় তাই চুম্বক ক্ষেত্রটা কম, বি এর মানটা কম, তাই বি1 মাইনাস বি2 করে এটা পেয়ে গেছি। আশা করি বোঝা গেছে। আমরা দুটো প্রবলেম দেখলাম। এর একটা প্রবলেম দিতে পারে, ধরো এই দুটো সমকেন্দ্রিক কিন্তু দুটো বৃত্তাকার কুণ্ডলী পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত যদি হয়। নেক্সট যে প্রবলেম, এই একটা সার্কুলার কয়েল, এটাতে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর একটা সমকেন্দ্রিক কিন্তু এটার কয়েলটা এভাবে, একটু ভালো করে আশা করি বোঝাতে পেরেছি কিভাবে দুটো কয়েল দুটো আছে। তাহলে একটা কয়েল আছে এইভাবে, একটা কয়েল আছে এইভাবে। তাহলে এবার আমরা যদি ধরে নিই এই কারেন্ট এদিকে, এটা বললাম এটা i1, এটা i2। তাহলে দেখো এবার এখানটা ক্লিয়ার করবে, এটার যাচ্ছে কারেন্ট এদিকে, তাহলে এই যে কয়েলটা তার চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? b1 এর দিকে। আসছে ছবিটায়। আর এটার কোন দিকে ছিল? এরকম এরকম ঘুরেছে, তাই এদিকে। আর এটার ঘুরছে কোন দিকে? এই। তাহলে কোন দিকে হবে? উপরের দিকে। তাহলে দুটো চুম্বক ক্ষেত্র যে দুটো আসছে, দুটোর ব্যাসার্ধ যদি আমরা r1 r2 বলি, প্রথমটার ব্যাসার্ধ r1 আর এটার ব্যাসার্ধ হচ্ছে r2, তাহলে b1 টা কত আসছে? তাহলে এটা দুটো, তাহলে এদের যে লব্ধিটা হবে এরকম একটা জায়গায় মাঝ বরাবর, একই দিকে থাকলে বা বিপরীত দিকে থাকলে যোগ বিয়োগ হচ্ছিল, একই দিকে থাকলে যোগ, বিপরীতে বিয়োগ, কিন্তু সমকোণে থাকলে লব্ধি। তাহলে b1 তাহলে পরস্পর লম্বতলে অবস্থিত দুটি বৃত্তাকার কুণ্ডলী জন্য কোন বিন্দু, পি বিন্দু বললাম, কোন বিন্দু পিতে চৌম্বক ক্ষেত্র বি হবে তাহলে কত? √b1 স্কয়ার যোগ b2 স্কয়ার। যদি অন্য কোণে থাকে, থিটা কোণে থাকে, তাহলে 2b1 b2 cos থিটা, এখানে 90 ডিগ্রি আছে তাই cos 90 0, তাহলে এটাই হবে থিটা। তাহলে তোমাদের এখান থেকে b1 টা কত? μ0 i1/2r1, b2 কত বার করে নেবে? μ0 i2/2r2, দুটো বার করে নিলে, করে বসিয়ে দিলে, তাহলে বিটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কিছু প্রবলেম করিয়ে দিলাম। আর একটা একটু দেখি, একটা প্রবলেম হয়
দুটো অর্ধবৃত্তাকার, এখানে একটা ব্যাটারি যুক্ত আছে, কেন্দ্রে কত হবে? এটার ব্যাসার্ধ a, এটা b। দেখো কারেন্টটা প্লাস থেকে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস থেকে বেরিয়েছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে এসছে, এখানে এসছে, আর এখানে কিন্তু এদিকে এসে আশা করি বোঝাতে পারি সি তে কত। ঠিক আছে, ছবিটা প্লাস থেকে কারেন্টটা বেরিয়েছে, তাহলে বাইরের কুণ্ডলিতে ঘুরেছে ক্লকওয়াইজ, ভেতরটাই ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 4 নম্বর। সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দেখো, তাহলে ভেতরটার জন্য কোন দিকে হবে? এদিকে, তাহলে এটা এই দিকে, আর বাইরেটার জন্য বাইরের দিকে, এটা অর্ধবৃত্ত। বৃত্তের জন্য কত ছিল? μ0/2r, অর্ধেক হলে কত হবে? μ0/4r, অর্ধেক। সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে বি এন্ড সি, তাহলে হবে কত? কোনটা বড়? এটা ব্যাসার্ধ ছোট, তাহলে এই লব্ধিটা এর যে ছোটটা যে কয়েল, ছোট অর্ধকুণ্ডলী, ছোট অর্ধকুণ্ডলীটা আউটওয়ার্ড হবে, কারণ কারেন্টটা অ্যান্টি ক্লক ঘুরছে। তাহলে বি আর সি হবে, যদি 1 নম্বর বলি এটাকে 2 নম্বর, এটা 2 নম্বর, এটা ভেতরটা 1 নম্বর। তাহলে b1 মাইনাস b2, কারণ দুটো কারেন্ট উল্টো দিকে, একদিকে হলে যোগ, উল্টো দিকে হলে বিয়োগ। দ্যাট ইজ তাহলে μ0I/4a মাইনাস μ0I/4b। তাহলে উত্তর চলে এলো μ0I/4 1/a মাইনাস 1/b। এবং সেটা কোন দিকে হচ্ছে ছবিতে? লব্ধিটা কোন দিকে কাজ করবে? লব্ধিটা হচ্ছে এটা, যেহেতু ছোট তাই ব্যাসার্ধ ছোট বলে কারেন্টটা বেশি, তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ড, তলের সাথে বাইরের দিকে লম্ব ডট। যদি উল্টোটা হতো, কারেন্টটা যদি এদিক দিয়ে ঘুরতো, তাহলে তলের সাথে ভেতরের দিকে লম্ব ক্রস দিতাম আমরা চিহ্নটা। ঠিক আছে, এই প্রবলেমগুলো থাকলো, তোমরা একটু ভালো করে দেখবে আর অঙ্ক করার চেষ্টা করবে। আমিও অঙ্ক করাবো তোমাদের, আগে তোমরা নিজেরা চেষ্টা করো, সূত্রগুলো ভালো করে পড়ো বাবা। হ্যাঁ, ভালো করে দেখো তোমরা সবাই, তাহলেই পারবে। আর আজকে আমরা দুটো তড়িৎচুম্বকত্বর দুটো অংশ করে ফেললাম, একটা বায়োসাভার্ট ল তার প্রয়োগ এবং হেলমহোল্টজ কয়েল পড়েছি প্রথমে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাম্পিয়ার আর তার প্রয়োগগুলো। এরপরের দিন আমরা চলে যাবো লোরেঞ্জ, থার্ড পয়েন্ট, থার্ড টপিক, লোরেঞ্জ ফোর্স, বা যেটা তোমরা ফ্লেমিং এর বাম হস্ত নীতি পড়ে এসছো আগে। হ্যাঁ, কোনো বাম হাতে প্রথম 3টা আঙুলকে সমকোণে রেখে বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী আর মধ্যমাকে সমকোণে রেখে যদি এই বরাবর চৌম্বক ক্ষেত্র যায়, এটা প্রবাহ হয়, তাহলে এদিকে তড়িৎ পরিবাহীর গতি বা চৌম্বক বলের অভিমুখ, সেই চৌম্বক বলটাই হচ্ছে লরেঞ্জ বল। সেই লরেঞ্জ বল এবং সঙ্গে বেশ কিছু জিনিসপত্র আমরা শিখবো, যা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে থাকো এবং দুটো ভিডিও ভালো করে বুঝে নাও। আমরা নেক্সট ভিডিও ক্লাসে আমরা লরেঞ্জ ফোর্স নিয়ে বিস্তৃত আলোচনা করব এবং সেখান থেকে অন্য কিছু, আজকেও যেমন কিছু প্রবলেম তোমাদের দেখিয়ে দিলাম, এরকম ধরনের অঙ্ক আসবে, ছবি দেওয়া থাকবে, সেগুলো তোমাদের চেষ্টা করতে হবে। তোমরা চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করলেই পারবে, কোনো সমস্যা নেই। আজকে এখানেই আলোচনা শেষ করলাম।